আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিপি পাঠশালায়। আমি সাজ্জাদ। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলোচনা করতে চাই এইচএসসি জুলজি বইয়ের চতুর্থ অধ্যায় রক্ত এবং সঞ্চালন, ব্লাড অ্যান্ড সার্কুলেশন, এই অধ্যায়টা নিয়ে। অধ্যায়টা নিয়ে তো এক কথায় বলতেই হয় যে অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং অনেক তথ্যবহুল একটা অধ্যায়। তোমরা যখন এই অধ্যায়টা নিয়ে পড়তে বসবা তখন নিজের বডির দিকে চিন্তা করবা আর পড়বা, কারণ তুমি যে জিনিসটা পড়বা সেই জিনিসটা তোমার ভিতরে, তোমার বডির ভিতরে অলওয়েজ চলমান চলতেছে। সুতরাং প্র্যাকটিক্যালি যখন চিন্তা করবা আর পড়বা তখন পড়াটা মজা লাগবে, ভালো লাগবে করতে। আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমাদের বোধগম্য হবে এবং তোমাদেরকে পাশে পাবো সেই কামনায়, সেই প্রত্যাশায় আমার পথ চলা। তো চলো শুরু করা যাক। রক্ত, ব্লাড। রক্ত নিয়ে যদি প্রথমে একটু কথা বলি, যে রক্ত হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, ফ্লুইড কানেকটিভ টিস্যু, অর্থাৎ তরল যোজক কলা। যেহেতু কানেকটিভ টিস্যু, যোজক কলা বলতেছি, তার মানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে কানেকটিভিটি তৈরি করে। কার ভিতরে? শরীরের বিভিন্ন অংশের ভিতরে কানেকশন অর্থাৎ যোগাযোগ রক্ষা করে হচ্ছে রক্ত। এছাড়া রক্তের মাধ্যমে বিভিন্ন ধরনের হরমোনস, বিভিন্ন ধরনের ভিটামিন, তারপরে খাদ্যসার ইত্যাদি রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এবং বিশেষ করে গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের যে বিনিময়, সেটাও রক্তের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। তার মানে বোঝাই যাচ্ছে যে রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের হিউম্যান বডিতে। তো প্রথমে যদি বলি যে একটা বডিতে রক্তের পরিমাণটা আসলে কত কত একটা হিউম্যান বডিতে কত লিটার রক্ত থাকে, তো এটা যদি আমি বলি যে একটা হিউম্যান বডিতে সাধারণত রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। এখন এই 5 থেকে 6 লিটারের রক্তটা কিন্তু ফিক্সড ভ্যালু নয়, এটা চেঞ্জেবল। এটা দৈহিক গঠনের উপর নির্ভর করবে রক্ত 5 লিটার হবে, 6 লিটার হবে, 3 লিটার হবে না 4 লিটার হবে। এটা নির্ভর করে দৈহিক গঠনের উপর। তুমি অনেক লম্বা, অনেক মোটা এবং একজন অনেক চিকন খাটো, তার এবং এই খাটো মানুষের রক্তের পরিমাণটা কখনো এক হবে না। রক্তের পরিমাণটা চেঞ্জেবল, এটা নির্ভর করে দৈহিক গঠনের উপরে, কিন্তু হিসাবের সাথে এটা ধরে নেওয়া হয় যে 5 থেকে 6 লিটার, কিন্তু এটা চেঞ্জ হতে পারে। এরপরে রক্ত কিছুটা ক্ষারীয়, অর্থাৎ রক্তের যে পিএইচ, রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। এটা গড় যে পিএইচ সেটা ধরে নেওয়া হয় হচ্ছে 7.40। তার মানে রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয় মাধ্যমে থাকে। এরপরে রক্তের যদি তাপমাত্রার কথা বলি, টেম্পারেচার, রক্তের টেম্পারেচার হচ্ছে 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। সাধারণত আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে রক্তের পিএইচ হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস। এটা একটা গড় হিসাব, বা 98 ডিগ্রি ফারেনহাইট যেটা বলা হয়, তবে এটা আবহাওয়া, পারিপার্শ্বিক অবস্থার উপরে কম বেশি হইতে পারে। এরপরে রক্ত, আমাদের একটা হিউম্যান বডি, এই হিউম্যান বডিতে কত শতাংশ আসলে রক্ত থাকে? তো আমাদের হিউম্যান বডির যদি 100% ধরি, এই 100%-এর মধ্যে 8% হচ্ছে আমাদের রক্ত বা ব্লাড। এরপরে রক্তের আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব হতে পানির সাথে আপেক্ষিক গুরুত্ব চিন্তা করা হয়। পানির থেকে রক্তের আপেক্ষিক গুরুত্ব সামান্য বেশি। কত সেটা? 1.065। আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয় না, হ্যাঁ, সে রক্তের উপাদান। রক্তের উপাদান মানে হচ্ছে রক্তকে যখন আমরা বিশ্লেষণ করব তখন রক্তের ভিতরে আসলে কি কি পাবো। তো বিশ্লেষণ করার জন্য মেডিকেল সেক্টরে একটা যন্ত্র ইউজ করা হয় যার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্র। সেন্ট্রিফিউগাল মেশিন বা সেন্ট্রিফিউগাল যন্ত্র ব্যবহার করা হয়। এই সেন্ট্রিফিউগাল যন্ত্র এটা প্রতি মিনিটে বিভিন্ন রেঞ্জে ঘোরানো যায়। মিনিটে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, বিভিন্ন রেঞ্জে ঘোরানো যায়। তো এই সেন্ট্রিফিউগাল যন্ত্রের মাধ্যমেই আসলে রক্তের উপাদানগুলোকে বিশ্লেষণ করা যায়, ভাগ করা যায়। কিভাবে? এই যে ধরো একটা টেস্ট টিউব নেওয়া হয়, একটা টেস্ট টিউব নেওয়া হয়, সেই টেস্ট টিউবের ভেতরে একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড নেওয়া হয়, ঠিক আছে?
ব্লাড নেওয়ার ফলে এই যে সেন্ট্রিফিউগাল যন্ত্র আছে, এই সেন্ট্রিফিউগাল যন্ত্রের মধ্যে বসানো হয়। বসানোর ফলে মিনিটে 3000 বার, পার মিনিটে 3000 বার করে এইভাবে 30 বার ঘোরানো হয়। প্রতি মিনিটে কয় হাজার বার? 3000 বার করে এইভাবে 30 বার ঘোরানো হয়। ঘোরানোর ফলে এই যে টেস্ট টিউবকে যখন আমি 30 বার ঘুরাইলাম, ঘোরানোর ফলে এই টেস্ট টিউবের ভিতরে যে ব্লাডটা ছিল, ব্লাডের দুইটা অংশে ভাগ হয়ে যায়। তার ভিতরে নিচে ঘন একটা অংশ পড়ে থাকে। এই ঘন অংশটাকে বলা হয় হচ্ছে ব্লাড সেল। ব্লাড সেল বা অনেক সময় এটাকে ব্লাড কার্পাসলও বলা হয়। অ্যাজ ইউ উইশ, কার্পাসলও বলা যায়, আবার সেলও বলা যায়। ওকে। আর উপরে কিছু হালকা পদার্থ ভাসমান অবস্থায় থাকে, হালকা হলুদ বর্ণের, এটাকে বলা হয় হচ্ছে প্লাজমা। প্লাজমা বা এটার বাংলা হচ্ছে রক্ত রস। তাহলে কি করলাম? সেন্ট্রিফিউগাল যন্ত্রে নিয়ে এই যে মিনিটে 3000 বার করে এইভাবে 30 বার যখন ঘুরাইলাম, তখন রক্ত দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে। উপরে হচ্ছে প্লাজমা বা রক্তরস, আর নিচে হচ্ছে ব্লাড সেলস বা ব্লাড কার্পাসেল, যেটাকে বলা হচ্ছে রক্ত কণিকা বা রক্ত। তো রক্তকে যদি আমি প্রথমে বিশ্লেষণ করলাম, কি কি পাইছি টেস্ট টিউবের ভিতরে? একটা হচ্ছে প্লাজমা বা যেটাকে বলা হচ্ছে রক্তরস, আরেকটা পাইছে হচ্ছে কণিকা। এই যে যখন আমি সেন্ট্রিফিউগাল যন্ত্র দিয়ে ঘুরাইয়া সেন্ট্রিফিউজড করার পরে দুইটা অংশ পাইলাম, যার ভিতরে হচ্ছে প্লাজমা বা রক্তরস একটা, আর হচ্ছে রক্তকণিকা একটা। এই প্লাজমা বা রক্তরস যেটা, এইটার যে পার্সেন্টেজটা থাকে সেটা হচ্ছে 55%, আর রক্তকণিকা থাকে হচ্ছে 45%। যখন প্লাজমাকে বিশ্লেষণ করব, প্লাজমা বা রক্তরসকে যখন বিশ্লেষণ করব, তখন দুইটা জিনিস পাবো। কয়টা? দুইটা। একটা হচ্ছে পানি, আরেকটা সাবস্টেন্স বা কঠিন পদার্থ। কঠিন পদার্থ, এই দুইটা জিনিস পাবো। এই দুইটা জিনিসের আবার পার্সেন্টেজ আছে। পানি থাকে এখানে 90 থেকে 92%, এবং কঠিন পদার্থ থাকে হচ্ছে 8 থেকে 10%। এখন কথা হচ্ছে, এই যে 90 থেকে 92% পানি, এই পানিটা কিসের? প্লাজমার 55%-এর মধ্যে, নাকি টোটাল ব্লাডের ভিতরে যে পানিটা আছে সেইটা? এটা মনে রাখা দরকার। এটা অনেক স্টুডেন্টরাই ভুল করে থাকো। এই যে পানিটা, প্লাজমার ভিতরের যে পানিটা, সেটা হচ্ছে 90 থেকে 92% থাকে। এই 90 to 92% পানি কিন্তু এই 55%-এর ভিতরে। হ্যাঁ, প্লাজমার যে 55%, আর কঠিন পদার্থ থাকে কত? 8 থেকে 10%। এরপরে আমি যদি এই কঠিন পদার্থ অর্থাৎ সাবস্টেন্সকে বিশ্লেষণ করি, তখন দুইটা জিনিস পাই। কি কি? একটা হচ্ছে ইনঅর্গানিক, আর একটা হচ্ছে অর্গানিক। একটা হচ্ছে অজৈব পদার্থ, অজৈব পদার্থ অর্থাৎ ইনঅর্গানিক সাবস্টেন্স, আর একটা হচ্ছে অর্গানিক বা জৈব পদার্থ, বা এটাকে বলা হচ্ছে অর্গানিক সাবস্টেন্স। তো অজৈব পদার্থ, এই অজৈব পদার্থের পরিমাণটা আবার থাকে খুবই কম, একদম নগণ্য। কত শতাংশ এটা থাকে? এটা থাকে হচ্ছে 0.9%, আর এইটা থাকে হচ্ছে 7 থেকে 9%। ভিতরে অজৈব যে উপাদানগুলো আছে অর্থাৎ ইনঅর্গানিক সাবস্টেন্স, ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন পাওয়া যায়। যেমন এখানে পাওয়া যাবে সোডিয়াম ক্লোরাইড আয়ন, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, বাইকার্বনেট আয়ন, এরপরে লৌহ বা আয়রন যেটা, এই অংশগুলো পাওয়া যায় হচ্ছে অজৈব পদার্থের ভিতরে। এখন জৈব পদার্থ, জৈব পদার্থের ভিতরে আসলে অনেকগুলো জিনিস পাওয়া যায়। এর ভিতরে পাওয়া যাবে হচ্ছে প্লাজমা প্রোটিন, আর এখানে পাওয়া যাবে হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এবং এখানে কিছু অন্যান্য উপাদানও কিছু পাওয়া যাবে। এগুলা ছাড়া অন্যান্য উপাদান বলতে এই যে প্লাজমা প্রোটিন এবং নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ ছাড়া আরও কিছু অন্যান্য পদার্থ পাওয়া যায়।
তো এর ভিতরে প্লাজমা প্রোটিন, যেটা প্লাজমা, আমি তো প্লাজমাই পড়াচ্ছি না, রক্তরস। তো রক্তরসের মধ্যে কিছু প্রোটিন পাওয়া যায়। প্রোটিনের মধ্যে রয়েছে অ্যালবুমিন, গ্লোবিওলিন, প্রথম ব্রেন, তারপরে আছে হচ্ছে ফাইব্রিনোজেন। এই প্রোটিনগুলো পাওয়া যায় হচ্ছে রক্তরসের ভিতরে। আমি লিখলাম না, তোমাদের বইয়ে লেখা আছে, আমি আবারও বলতেছি, অ্যালবুমিন, গ্লোবিওলিন, প্রথম ব্রেন, তারপর হচ্ছে ফাইব্রিনোজেন। এই প্রোটিনগুলো প্লাজমা প্রোটিনের হিসাবে পাওয়া যায় হচ্ছে প্লাজমাতে। নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, বজ্র নিষ্কাশন, সেখানে আমরা নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ খুব ডিটেলসে পড়বো। তো এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ প্লাজমার মাধ্যমে পাওয়া যায়। সেটা কি কি? যেমন পাওয়া যায় হচ্ছে ইউরিয়া পাওয়া যায়, এরপরে ক্রিয়েটিনিন পাওয়া যায়, এরপরে হচ্ছে ইউরিনয়েড পাওয়া যায়, ইউরোক্রম পাওয়া যায়। তো এগুলো হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। অন্যান্য উপাদানের ভিতরে আমরা যখন পরিপাকতন্ত্র পড়েছিলাম, সেখানে দেখেছিলাম যে আমাদের যে ডাইজেস্টিভ ক্যানেল, সেই ডাইজেস্টিভ ক্যানেল থেকে যখন পুষ্টি পদার্থ রক্তে যায়, রক্তে গিয়ে সেখান থেকে কি হয়, শোষণ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি শোষিত হয়। তো যেহেতু রক্তে যাচ্ছে, তাহলে রক্তে যদি যায় তাহলে সেটা প্লাজমাতেও পাওয়া যাবে। তো অন্যান্য উপাদানের ভিতরে সেই যে 3 ধরনের জটিল খাদ্য, যেটা হচ্ছে কার্বোহাইড্রেট, এরপর হচ্ছে প্রোটিন, আর হচ্ছে লিপিড। তো কার্বোহাইড্রেট ভাঙলে পাওয়া যায় হচ্ছে গ্লুকোজ, প্রোটিনকে ভাঙলে পাওয়া যায় অ্যামিনো অ্যাসিড, এবং ফ্যাটকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এগুলা অন্যান্য উপাদানের মধ্যে পাওয়া যাবে। এছাড়া কিছু হরমোনও এই প্লাজমার ভিতরে পাওয়া যায়। ক্লিয়ার কথা? তো এই হচ্ছে প্লাজমা বা রক্ত রসের যে বিশ্লেষণ উপাদান, সেই উপাদানের ভিতরে এই জিনিসগুলা পাওয়া যায়। এরপরে যদি আমি রক্তকণিকা নিয়ে একটু কথা বলি, তো রক্তকণিকা আমাদের 3 ধরনের ব্লাড সেলস আছে আমরা জানি। একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি, প্লাটিলেটস। আরবিসি, তাহলে আমি যদি কি বলতেছি, রক্তকণিকা। তো রক্তকণিকা নিয়ে যদি কথা বলি, তাহলে 3 ধরনের ব্লাড সেল পাওয়া যায় আমরা জানি। একটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, আর হচ্ছে প্লাটিলেটস। আরবিসির এটার নাম হচ্ছে রেড ব্লাড কর্পাসল। এটার আরেক নাম হচ্ছে লোহিত রক্তকণিকা, যেটা বাংলা বলা হয়। এটার আরেকটা নাম মনে রাখতে হবে, যেটা হচ্ছে ইরাইথ্রোসাইট। তাহলে আরবিসির আরেক নাম হচ্ছে ইরাইথ্রোসাইট। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল, বা এটাকে বলা হয় সাদা রক্ত, এটার আরেক নাম হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট, আমরা লিউকোমিয়া নিয়ে পড়াশোনা করছিলাম না? লিউকোমিয়া ক্লাস 10-এ মনে হয় ছিল। তো কি সেটা আমি একটু পরে বলবো। এরপর হচ্ছে প্লাটিলেটস, বা এটার বাংলা হচ্ছে অনুচক্রিকা। এটার আরেক নাম হচ্ছে থ্রম্বোসাইট। তাহলে 3 ধরনের ব্লাড সেলস আমরা পাচ্ছি। ওই যে যখন আমরা টেস্ট টিউবে দেখলাম না, নিচে জমা পড়ে থাকে, সেই জমার মধ্যে 3 ধরনের ব্লাড সেল, আরবিসি বা রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা বা ইরাইথ্রোসাইট, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল বা সাদা রক্তকণিকা বা লিউকোসাইট, এটাকে বর্ণহীন বলা হয়, প্লাটিলেটস বা থ্রম্বোসাইট বা অনুচক্রিকা। তো আমি যদি সংক্ষেপে এদের কাজের কথা বলি, আরবিসি হচ্ছে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে সহায়তা করে, অর্থাৎ এই দুইটা বিনিময়ে সহায়তা করে, গ্যাসের বিনিময় ঘটায়। ডাব্লিউবিসি হচ্ছে কি করে? ডাব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে বা জীবাণু ধ্বংস করে। প্লাটিলেটস কি করে? প্লাটিলেটস হচ্ছে আমাদের যে রক্ত তঞ্চন প্রক্রিয়া, কোথাও কেটে গেলে যে রক্ত অনবরত বের হয়, অনবরত যেন বের না হয়, সেটাকে বন্ধ করার জন্য এই প্লাটিলেটস বা থ্রম্বোসাইট কাজ করে থাকে। তো আমি যদি এই সকল বিষয়ের উপর ভিত্তি করে রক্তের কাজ লিখতে চাই, আমার মনে হয় যে রক্তের কাজকে আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নাই। আমি এখান থেকে রক্তের কাজগুলো বলে দিতে পারি। কিভাবে? তাহলে প্রথমে কি, আরবিসির কাজ কি বলছি? অক্সিজেন ট্রান্সপোর্ট করা, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করা। তার মানে প্রথম কাজে হবে অক্সিজেন বিনিময় করে এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় করে। দ্বিতীয় কাজ যদি আমি লিখি, ডাব্লিউবিসি কি বলছি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। তাহলে এটি আমি লিখবো যে রক্তের আরেকটা কাজ হচ্ছে দেহকে প্রোটেকশন করা, দেহকে জীবাণুগুলো থেকে রক্ষা করা। এরপরে রক্ততঞ্চন, আমি তো বললাম যে প্লাটিলেটস কি করে? রক্ততঞ্চনে সহায়তা করে, ব্লাড ক্লটিংয়ে সহায়তা করে। তাহলে লেখো যে ব্লাড ক্লটিং বা রক্ততঞ্চনে সহায়তা করে হচ্ছে রক্ত। এছাড়া প্লাজমা প্রোটিন পাওয়া যাচ্ছে, সুতরাং প্লাজমা প্রোটিন রক্ত থেকে পাওয়া যায়।
নাইট্রোজেন গঠিত বিভিন্ন বজ্র পদার্থ নিষ্কাশনে সহায়তা করে আমাদের রক্ত, এবং বিভিন্ন খাদ্য সার, এই খাদ্য সার যেমন প্রোটিনগুলা, সেটা হতে পারে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ, সেটা হতে পারে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল, এইগুলা পরিবহনে অর্থাৎ খাদ্য সার পরিবহনেও সহায়তা করে হচ্ছে রক্ত। তো কাজগুলো আসলে আলাদা করে মুখস্থ করার কোনো কিছু নাই। আমি যদি এগুলার কাজের কথা বলতে পারি তাহলে রক্তের কাজ আমি সহজেই বলতে পারবো। তো অনেকগুলো কাজের ভিতরে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কাজ আমি যদি লিখতে চাই একটু, সেটা হচ্ছে রক্ত দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে কিভাবে? দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা জানি যে রক্ত নির্দিষ্ট নালী পথে পরিবাহিত হয়, এটা তো আমরা জানি, তাই না? কারণ আমাদের যে ব্লাড সার্কুলারি সিস্টেম, এটা হচ্ছে বদ্ধ সঞ্চালন পদ্ধতি, অর্থাৎ নির্দিষ্ট নালী পথে পরিবাহিত হয়, স্বাভাবিক রক্তনালী। হ্যাঁ, এখন এটা হচ্ছে একটা অস্বাভাবিক বা যেটাকে বলা হচ্ছে ডায়ালেটেড বা প্রসারিত হওয়া রক্তনালী। তো দেখবা যখন আমাদের প্রচণ্ড গরম লাগে তখন আমাদের গা দিয়ে কি ঘাম বের হয়ে যায় না? তো এই ঘামটা আসলে কি, আর ঘামটা কেনই বা বের হয়? তো এর ভিতরে যখন রক্ত প্রবাহিত হচ্ছে তখন বাইরের দিকে একটা চাপ ক্রিয়েট করে, আর আমরা জানি এর ভিতরে যে সারফেসটা আছে আমাদের ব্লাড ভেসেলের যে সারফেসটা, এই সারফেসটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য আমরা জানি পর্দা তিন ধরনের, বৈষম্য ভেদ্য, অভেদ্য আর হচ্ছে ভেদ্য। তো এখানে যে পর্দাটা ইউজ করা সেটা হচ্ছে বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্য পর্দা। এই পর্দার ভিতরে ক্ষুদ্রতম বস্তুগুলো যাওয়া আসি করতে পারে। তো যখন রক্ত প্রবাহিত হয়, হ্যাঁ, যখন আমাদের প্রচন্ড গরম লাগে তখন এই যে রক্ত নালীটা আছে অর্থাৎ ব্লাড ভেসেলটা আছে, এই ব্লাড ভেসেলটা কিছুটা ডায়ালেটেড হয়ে যায়, অর্থাৎ কিছুটা প্রসারিত হয়। তো যখন প্রসারিত হয় তখন রক্ত যখন প্রবাহিত হচ্ছে তখন এর ভিতরে যে প্লাজমাটা আছে সেই কিছু পরিমাণ প্লাজমা এই ব্লাড ভেসেলের যে প্রাচীরটা আছে এই প্রাচীরটা ভেদ করে বাইরে চলে আসে। তো প্লাজমার যে অংশটা বাইরে বের হয়ে আসলে সেটাই আসলে আমরা বাইরে যে ঘামটা দেখতে পাই, ওই ঘামটাই হচ্ছে প্লাজমার অংশ, যেটা দেহের বাইরে এই অর্ধবেদ্য পর্দা ভেদ করে বাইরে বের হয়ে চলে আসে। আসলে এটা কোথায় ঘটে? এটা ঘটে হচ্ছে আমাদের যে অ্যাপিডার্মিস আছে অর্থাৎ ত্বকের নিচেই যে ব্লাড ভেসেলগুলো থাকে সেই ব্লাড ভেসেলের ভিতরে আসলে এই তাপমাত্রাটা নিয়ন্ত্রিত হয়। তো যখন রক্তনালীটা ডায়ালেটেড হয়ে যাচ্ছে অর্থাৎ প্রসারিত হচ্ছে তখন কিছু পরিমাণ প্লাজমা বের হয়ে আসতেছে এবং এই প্লাজমা দেহ থেকে কিছু পরিমাণ তাপমাত্রা বাইরে বের করে নিয়ে আসে। তো যখন তাপমাত্রাটা বাইরে বের করে নিয়ে আসতেছে সেটা ঘাম আকারে বের হয়ে যাচ্ছে এবং দেহের তাপমাত্রাটা নিয়ন্ত্রিত হচ্ছে। আরবিসি নিয়ে যদি আমি কথা বলি, আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল, এটা নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমে বলতে হবে রেড ব্লাড কর্পাসেল হচ্ছে নিউক্লিয়াস বিহীন, অর্থাৎ এখানে কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে প্রথমে হচ্ছে বলবো যে নিউক্লিয়াস বিহীন। 2 নম্বর যদি কথা বলি, এদের শেপ, এদের আকার হচ্ছে বাইকনকেভ অর্থাৎ দ্বি অবতল। দ্বি অবতলটা কি? দ্বি অবতল হচ্ছে এই যে এইরকম বাইকনকেভ শেপ হচ্ছে, এটাকে বলা হয়, এটা হচ্ছে আরবিসির আকৃতি, এটা হচ্ছে দ্বি অবতল। আরবিসির যে গড় ব্যাস সেটা হচ্ছে গড় ব্যাস হচ্ছে 7.3 মাইক্রোমিটার। 7.3 মাইক্রোমিটার। এটার স্থূলতা হচ্ছে 2.2 মাইক্রোমিটার। আচ্ছা, আগে একটা আমাদের মধ্যে ভুল ধারণা ছিল, এমনকি আমরাও যখন পড়েছি এইচএসসিতে অথবা যখন আমরা অ্যাডমিশন দিয়েছিলাম তখন অবধি আমরা জানতাম যে আরবিসি নিউক্লিয়াস বিহীন, কিন্তু একটা জিনিস পড়ানো হতো যে উটের আরবিসি, স্তন্যপায়ী যে প্রাণী উট, এই উটের আরবিসিতে নিউক্লিয়াস আছে, এটা আমাদেরকে পড়ানো হতো। কিন্তু পরবর্তীতে বিশ্লেষণ করে গবেষণা করে বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন যে না, স্তন্যপায়ীর যে উট আছে এই উটেরও যে আরবিসি আছে আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না, সেটারও নিউক্লিয়াস বিহীন। তবে উটের যে কণিকাটা আছে আরবিসি, সেই কণিকাটার আকার একটু ভিন্নতর, কিন্তু ওইটারও নিউক্লিয়াস বিহীন। ক্লিয়ার কথা? এখন প্রশ্ন হচ্ছে রক্ত লাল দেখায় কেন? এটা তো বলার কোনো অবকাশই নাই, কারণ আমরা ছোটবেলা থেকে জানছি যে
রক্তের ভিতরে হিমোগ্লোবিন নামক একটা পদার্থ থাকে। এই হিমোগ্লোবিন থাকার কারণেই আসলে রক্তটা লাল দেখায়। আর হিমোগ্লোবিন কোথায় থাকে? হিমোগ্লোবিন থাকে হচ্ছে লোহিত রক্তকণিকায়। মনে রাখতে হবে প্রতি 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিন থাকে হচ্ছে 16 গ্রাম। এটা অবজেক্টিভের জন্য মনে রাখতে হবে। তো মূলত হিমোগ্লোবিন থাকার কারণে কি হয়? রক্তটা লাল দেখায়। নিউক্লিয়াস বিহীন। অনেক স্টুডেন্টরা এখন প্রশ্ন করবে যে স্যার আপনি ব্লাড সেলস বলতেছেন, সেল বলতেছেন, কিন্তু আবার বলতেছেন নিউক্লিয়াস বিহীন, অর্থাৎ নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস নাই কিন্তু সেটা আবার সেল হয় কিভাবে? তো এই জন্যই এটাকে আবার ব্লাড কার্পাসেলও বলা হয়, কারণ রক্তগুলা তৈরি হয়েছে হেমাটোপয়েসিস প্রক্রিয়ায়। রক্ত কি প্রক্রিয়ায়? হেমাটোপয়েসিস। অন্যান্য কোষ গিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হয়, সেই স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু ব্লাড সেলগুলো তৈরি হয় না। এই জন্য ব্লাড সেল বলা যায় না, ব্লাড কার্পাসেলই বলতে হয়, কণিকা বলতে হয়। আর ব্লাড সেলও বলতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু নিউক্লিয়াস বিহীন কেন? নিউক্লিয়াস বিহীন হওয়ার পিছনে রিজন হচ্ছে এই যে আমাদের এই রক্তে একটা বিশেষ পদার্থ থাকে যার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনকে জায়গা করে দিতে গিয়ে আরবিসি তার নিজস্ব যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটাকে হারায় ফেলছে, বিলুপ্ত হয়ে গেছে। মূলত যখন আরবিসি প্রথম অবস্থায় সৃষ্টি হয়, তৈরি হয়, প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াস থাকে, কিন্তু পরবর্তীতে হিমোগ্লোবিনের আধিক্যতা যখন বৃদ্ধি পায় তখন এর নিউক্লিয়াসটা হারায় যায়, সেখানে হিমোগ্লোবিন জায়গা করে নেয়। আরেকটা কথা, এটার শেপটা দ্বি অবতল কেন? কনকেভ হবে তখন এটার সারফেসটা বড় হয়ে যাচ্ছে। সারফেসটা যখন বড় হবে তখন বেশি পরিমাণ আরবিসি বহন করতে পারবে, আর বেশি পরিমাণ আরবিসি বহন করা মানে তার ভিতরে হিমোগ্লোবিনের পরিমাণটাও বেশি থাকবে। আরেকটা রিজন আছে, আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে যেমন ভেইন, আর্টারি, আরেকটা আছে হচ্ছে ক্যাপিলারিস। তো কিছু কিছু ক্যাপিলারিস আছে, এই ক্যাপিলারির ভিতরের যে লুমেন, যে ফাঁপা জায়গা, এই যে এটাকে বলা হয় লুমেন, ভিতরের যে ফাঁপা জায়গা, এই লুমেনের ভিতর দিয়ে তো কিছু কিছু ক্যাপিলারির লুমেন আছে এতটাই সরু যে ব্লাড ভেসেলগুলো, মানে ওই ব্লাড ভেসেলের ভিতরে রক্তকণিকাগুলো যাওয়া অনেক কঠিন হয়ে যায়। তো এটা যদি একটা ব্লাড ভেসেল হয় এখানে ধরো, হ্যাঁ, তো এর ভিতরে আসলে যাওয়াটা অনেক কষ্টসাধ্য না? তো এই বাইকনকেভ শেপ হওয়ার কারণে এই আরবিসিটা সহজেই মুভ করতে পারে, এই জন্য এটার বাইকনকেভ শেপ। আরেকটা রিজন হচ্ছে বেশি পরিমাণ কি করে? হিমোগ্লোবিনকে নিয়ে থাকতে পারে, বহন করতে পারে, সারফেসটা বড় হয়। ওকে, আরেকটা কথা মনে রাখতে হবে যে আরবিসিতে কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়া থাকে না। এখন প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে না কেন? যদি মাইটোকন্ড্রিয়া থাকতোই, আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, কন্ড্রিয়াতে ঘটেছে ক্রেবচক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আর আছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো এই কাজগুলো হওয়ার জন্য দরকার পড়ে হচ্ছে অক্সিজেনের। এই কাজগুলো হওয়ার জন্য অক্সিজেনের দরকার হয়। তো আমাদের যে আরবিসির হিমোগ্লোবিন আছে এটা কি করে? অক্সিজেন ট্রান্সপোর্ট করে। তো যদি মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে সেই অক্সিজেন কি করতো? মাইটোকন্ড্রিয়া সকল অক্সিজেন নিয়ে নিত, তাহলে সেটা আমাদের জন্য সমস্যা তৈরি করতো। সুতরাং মাইটোকন্ড্রিয়া থাকে না। তো এর পিছনে তখন যখনই বলতেছি যে মাইটোকন্ড্রিয়া থাকে না, তখনই অনেক স্টুডেন্টের মাথায় একটা প্রশ্ন জাগবে যে স্যার মাইটোকন্ড্রিয়া যদি নাই থাকে তাহলে আরবিসি যে নিজস্ব শক্তি, এই শক্তিটা পায় কোথায়? এই যে চলাচল করতেছে, তারপরে অক্সিজেন ট্রান্সপোর্ট করতেছে, হিমোগ্লোবিন নিয়ে রাখতেছে, এই শক্তিগুলো আরবিসি পায় কোথায়? তো আমরা জানি যে শক্তি তৈরি হয় হচ্ছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। আমরা এটাও জানি যে এই যে শ্বসন, এই শ্বসন কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে অবাধ শ্বসন আর একটা হচ্ছে সবাধ শ্বসন। একটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন, একটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। তো অ্যানারোবিক রেসপিরেশনে অক্সিজেনের দরকার হয় না, কিন্তু অ্যারোবিক রেসপিরেশন অর্থাৎ সবাধ শোষণে কিন্তু অক্সিজেনের দরকার হয়। তো এই অবাধ শোষণ প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আরবিসি তার শোষণ কার্য সম্পাদন করে। সুতরাং সেখানে কোনো অক্সিজেনের দরকার হয় না, সুতরাং সেখানে মাইটোকন্ড্রিয়া না থাকলে কোনো সমস্যা নাই। ক্লিয়ার কথা? তো আরবিসি বিভিন্ন সংখ্যায়, বিভিন্ন বয়সে বিভিন্ন সংখ্যায় থাকে। তোমাদের বই লেখা আছে যে শিশু দেহে থাকে হচ্ছে 60 থেকে 70 লক্ষ, 60 থেকে 70 লক্ষ। এর আগে একটা আছে, সেটা হচ্ছে ভ্রূণ দেহে থাকে হচ্ছে
80 থেকে 90 লক্ষ থাকে হচ্ছে ভ্রূণ দেহে, শিশু দেহে থেকে 60 থেকে 70, প্রাপ্তবয়স্ক পুরুষে 54 লক্ষ, 54, স্ত্রী থাকে হচ্ছে 48 লক্ষ। কিছু কিছু ক্ষেত্রে আরবিসির সংখ্যা হঠাৎ করে বেড়ে যেতে পারে। সেটা কখন? সেটা হচ্ছে তুমি যদি ব্যায়াম করো, ফিজিক্যাল এক্সারসাইজ করো, আরেকটা হচ্ছে গর্ভাবস্থায়। এই দুইটা অবস্থাতে আরবিসির পরিমাণটা বেড়ে যায়। কারণ গর্ভাবস্থাতে আরবিসির পরিমাণ বাড়ার রিজন হচ্ছে তাকে বেশি শ্বাস প্রশ্বাস অর্থাৎ বেশি খাদ্যসার পরিবহন করতে হয়। কারণ মা খাবে এবং তার পেটের ভিতরে যে বেবিটা আছে সেও খাবে, সেই জন্য বেশি পরিমাণ দরকার। ব্যায়াম, যখন তুমি ব্যায়াম করবা তখন তোমার রক্ত চলাচল বেশি হবে, রক্ত চলাচল যত বেশি হবে তোমার অক্সিজেনের বেশি দরকার হবে, সুতরাং তখনও আরবিসির পরিমাণটা বেড়ে যায়। আরবিসি বিভিন্ন এজে বিভিন্ন জায়গায় উৎপন্ন হয়। তো যখন আমরা ভ্রূণ অবস্থায় মায়ের পেটের ভিতরে ছিলাম, ভ্রূণীয় অবস্থায় এটা তৈরি হয় হচ্ছে কুসুমথলি থেকে। কুসুমথলি বা এমব্রায়োস্যাক বলা হয় এটাকে, এমব্রায়োস্যাক। ভ্রূণীয় অবস্থায় কুসুমথলি থেকে এই আরবিসিটা তৈরি হয়, এমব্রায়োস্যাক থেকে। এবং ভ্রূণীয় অবস্থার পরবর্তী দশা, তখনও সেটা মায়ের পেটের ভিতরেই, তখন পরের দশাতেই আমাদের যে আরবিসিটা তৈরি হয় সেটা হচ্ছে যকৃত এবং প্লীহা থেকে। আচ্ছা, এই প্লীহা নিয়ে আবার অনেকের মধ্যে একটা কনফিউজিং কাজ করে যে প্লীহাটা আসলে কোথায়। তো আমরা যখন ডাইজেশন পড়েছিলাম ওখানে প্যানক্রিয়াস যখন পড়েছিলাম, এই যে প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়ের এই যে শেষের ভাগে একটা অর্গান থাকে যার নাম হচ্ছে প্লীহা। ঠিক আছে, এই প্লীহা থেকেও ভ্রূণীয় অবস্থার পরবর্তী দশা যেটা, সেখানে যকৃত এবং প্লীহা থেকে এই আরবিসিটা তৈরি হয়। এবং ফাইনালি যখন আমরা ভূমিষ্ঠ হইলাম, পৃথিবীতে যখন আসলাম, তখন আমাদের যে আরবিসিটা তৈরি হয় সেটা হচ্ছে বিভিন্ন অস্থিমজ্জা থেকে। অস্থিমজ্জা থেকেই মেইনলি ব্লাড সেলগুলো তৈরি হয়ে থাকে। এখন এই অস্থিমজ্জা তোমার যখন বয়স বৃদ্ধি পেতে থাকবে, বয়স বৃদ্ধির সাথে সাথে ছোট ছোট যে হাড়গুলো আছে এই হাড়গুলোর অস্থিমজ্জা নাই হয়ে যায়, তখন সেগুলা থেকে আর লোহিত রক্তপিণ্ড উৎপন্ন হতে পারে না। বয়স বৃদ্ধির সাথে সাথে অস্থিমজ্জা ক্ষয় হয়ে যায় এবং আমাদের বডির যে বড় বড় হাড়গুলো আছে, যেমন হাতের এটা হচ্ছে হিউমেরাস, এখানে আছে রেডিয়াস আনলা, এবারে পায়ে আছে বড়টা হচ্ছে ফিমার, এইগুলা থেকে হচ্ছে এই অস্থিমজ্জাগুলা থেকে, এই অস্থিমজ্জার গোড়ার দিকে আমরা যখন মুরগি খাই না, মুরগি গরু দেখবা হাড়ের মাথার মতো কিছু অংশ থাকে, থেকে এই যখন তুমি ভূমিষ্ঠ হইলা সেখান বয়স বৃদ্ধির সাথে সাথে এই অস্থিমজ্জাগুলা থেকে আরবিসি তৈরি হয়। অস্থিমজ্জা আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লাল অস্থিমজ্জা আর একটা হচ্ছে হলুদ অস্থিমজ্জা। একটা হচ্ছে রেড বন মেরু আর একটা হচ্ছে ইয়েলো বন মেরু। বন মেরুর বাংলায় হচ্ছে অস্থিমজ্জা। তো একটা হচ্ছে রেড বন মেরু আর একটা হচ্ছে ইয়েলো বন মেরু। তো ইয়েলো বন মেরু থেকে আসলে কোনো ব্লাড সেলস তৈরি হয় না, কারণ এগুলা হচ্ছে তোমার বেশিরভাগ অংশ চর্বি দ্বারা পরিপূর্ণ থাকে। কিন্তু রেড বন মেরু যেটা, এখান থেকেই মূলত রক্তকণিকা অর্থাৎ আরবিসি গুলা তৈরি হয়ে থাকে। ক্লিয়ার কথা? তাহলে তিনটা অবস্থায়, ভ্রূণীয় অবস্থায় হচ্ছে কোথা থেকে? কুসুমথলি থেকে। ভ্রূণ অবস্থার পরবর্তী দশায় যেটা তৈরি হয় সেটা যকৃত এবং প্লীহা থেকে। এবং ফাইনালি যখন ভূমিষ্ঠ হইলাম, পৃথিবীতে আসলাম, সেখান তারপরে তৈরি হচ্ছে অস্থিমজ্জা থেকে। এবং বয়স বৃদ্ধির সাথে সাথে ধীরে ধীরে অস্থিমজ্জায় রক্তকণিকা উৎপাদন ধীরে ধীরে কমে যায়। এই যে রক্তকণিকা উৎপন্ন যে হইল, উৎপন্ন হওয়ার পর থেকে কতদিন পর্যন্ত বাঁচে? আরবিসির আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, বা এটাকে বলা হয় হচ্ছে 4 মাস। 4 মাস পরে একটা আরবিসি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে নষ্ট হয়, ধ্বংস হয়, এটা কোথায় গিয়ে ধ্বংস হয়? এইটা ধ্বংসপ্রাপ্ত হয় হচ্ছে কিছু পরিমাণ ধ্বংসপ্রাপ্ত হয় অস্থিমজ্জায়, কিছু ধ্বংস হয় যকৃতে এবং কিছু ধ্বংস হয় হচ্ছে প্লীহায়। এই 3 জায়গা থেকে কিন্তু উৎপন্ন হয়েছিল, আবার এই 3 জায়গাতেই ধ্বংসপ্রাপ্তও হচ্ছে। ডাইজেশন যখন পড়াইছিলাম তখন যকৃত পড়াইছিলাম না?
যকৃততে বলেছিলাম কাফার সেল নামক একটা সেল আছে এবং সেখানে ম্যাক্রোফেজ প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুগুলোকে ধ্বংস করেছিল এবং লোহিত রক্তকণিকাগুলোকে ধ্বংস করেছিল। তো ওখানে গিয়ে যকৃতের এই ম্যাক্রোফেজ অংশে গিয়ে আসলে এই 120 দিন পরে পুরাতন যে লোহিত রক্তকণিকাগুলো, এই রক্তকণিকাগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। ওকে, এরপরে আমাদের হিউম্যান বডি এমন একটা অংশ, যে অংশে কোনো জিনিসের বেশি সেটাও সহ্য করতে পারে না, আবার কম সেটাও সহ্য করতে পারে না, দুটাতেই প্রতিক্রিয়া দেখায়। তো আমাদের যে আরবিসির নির্দিষ্ট সংখ্যাটা দেখালাম, সেই সংখ্যা থেকে যদি 25% কমে যায় তখন একটা রোগ হয় যার নাম হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া, এই মিয়া অর্থ হচ্ছে ব্লাড আর এ অর্থ হচ্ছে নাই, অর্থাৎ যেখানে ব্লাড নাই সেটাই হচ্ছে লোহিত রক্তকণিকার যে পরিমাণটা ছিল সেই পরিমাণ থেকে যদি 25% কমে যায়, তার ফলে যে প্রতিক্রিয়াটা হয়, যে রোগটা হয়, সেটার নাম হচ্ছে অ্যানিমিয়া। এ অর্থ নাই, মিয়া হচ্ছে, অ্যামিয়া অর্থ হচ্ছে ব্লাড সেল বা রক্ত, আর এ অর্থ হচ্ছে নাই, অর্থাৎ যেখানে রক্তের পরিমাণটা কমে যায় সেটাই হচ্ছে অ্যানিমিয়া। এখন অ্যানিমিয়া হলে কি রক্ত কমে যায়? না, আসলে আরবিসির ভিতরে যে হিমোগ্লোবিনটা থাকে সেই হিমোগ্লোবিনের পরিমাণটা আসলে কমে যায়, তখনই যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে অ্যানিমিয়া। তো এই হিমোগ্লোবিনের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, সেটা এই যে মেলের ক্ষেত্রে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে সে 13.5 থেকে 17.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো যখন আমরা সিবিসি করাই, আমরা ক্লিনিকে গেলে সিবিসি করাই না, রক্ত পরীক্ষা করাই, তো রক্ত পরীক্ষা করানোর পরে যদি হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষের ক্ষেত্রে এই রেঞ্জের ভিতরে থাকে তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু এই রেঞ্জের যদি নিচে থাকে তখনই যে রোগটা হবে সেটাকে বলা হচ্ছে অ্যানিমিয়া। এটার আরেকটা রেঞ্জ আছে ফিমেলদের ক্ষেত্রে। ফিমেল ইনাদের ক্ষেত্রে যেটা হবে 11.5 থেকে 14.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই রেঞ্জের ভিতরে আসলে থাকে, এই রেঞ্জের নিচে আসলে সেটা কি হয়ে যাবে? অ্যানিমিয়া হয়ে যাবে। তাহলে অ্যানিমিয়া কি? যে আমাদের বডিতে যে আরবিসিটা থাকে সে আরবিসি থেকে যদি 25% কমে যায়, তার জন্য যে প্রতিক্রিয়াটা হয়, যে রোগটা হয়, সেটা হচ্ছে অ্যানিমিয়া। আরেকটা আছে, সেটা হচ্ছে পলিসাইথেমিয়া। যদি আরবিসির পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়, সেটা বলা আছে যে যদি 65 লক্ষের বেশি হয় তখন যে প্রতিক্রিয়াটা হয়। কোন 65? আমাদের প্রাপ্তবয়স্ক পুরুষে কত দেখলাম? 54 লক্ষ। তো সেখান থেকে 65 লক্ষের যদি বেশি হয়ে যায় তখন যে রোগটা হয় সেটার নাম হচ্ছে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া হয় যদি আরবিসির পরিমাণটা বেড়ে যায়। তাহলে অনেকের মাথার মধ্যে এখন ঘুরপাক খাবে, আরে আরবিসির পরিমাণ বেশি হলে তো ভালো, বেশি বেশি অক্সিজেন ট্রান্সপোর্ট হবে, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হবে, আমি আরও তরতাজা থাকবো। না, এরকমটা ঘটনা নয়। আমি আগেই বলেছি আমাদের হিউম্যান বডির কোনো কিছুই বেশিও সহ্য করে না, কমও সহ্য করে না। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, ধরো এটা একটা পাইপ, হ্যাঁ, পাইপ। এই পাইপের ভিতরে যদি আমি পানি ছেড়ে দিই, পানি, তাহলে খুব সহজেই ফ্লো করে চলে যাবে। কিন্তু এই পাইপের ভিতরে যদি আমি পানি না দিয়ে ভাতের মাড়, চেনো না ভাতের মাড় যদি দেই, পানি যে যত জোরে ফ্লো করবে, ভাতের মাড় কি তত জোরে ফ্লো করতে পারবে? অবশ্যই না, কারণ ভাতের মাড়টা হচ্ছে ঘন, পানিটা হচ্ছে ভাতের মাড়ের থেকে পাতলা, সেই জন্য পানিটা সহজেই ফ্লো করবে, কিন্তু ভাতের মাড় অত সহজে ফ্লো করতে পারবে না। ঠিক একইভাবে যখন রক্তে আরবিসির পরিমাণটা বেড়ে যায় তখন রক্তটা আরো ঘন হয়ে যায়। তো রক্ত যখন ঘন হবে তখন ব্লাড ভেসেলের ভিতর দিয়ে প্রবাহিত হতে কষ্টসাধ্য হবে, সুতরাং সেটা আমাদের বডির জন্য অবশ্যই ভালো নয়। আচ্ছা, আরবিসি নিয়ে শেষ আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে আমি হিমোগ্লোবিনের কথা বললাম না, যে আরবিসিতে হিমোগ্লোবিন থাকে, প্রতি 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এই যে হিমোগ্লোবিন এটাকে যদি ভাঙি তাহলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিনটা হচ্ছে প্রোটিন অংশ, আর যে হিম, এই হিম থেকে দুইটা অংশ বের হয়, একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে বিলিভার্ডিন। এই বিলিভার্ডিন হচ্ছে সবুজ একটা রঞ্জক পদার্থ, এটা পরবর্তীতে বিলিরুবিনে পরিণত হয়, বিলিরুবিন।
এই বিলিরুবিন হচ্ছে হলুদ। এটা আমরা যখন ওই যে এর আগের অধ্যায়, তৃতীয় অধ্যায় পড়াইছিলাম, তখন বলেছিলাম এই হিম অংশ বিলিভার্ডিন বিলিরুবিনে পরিণত করে এবং যকৃতের মাধ্যমে পিত্তথলি হয়ে পিত্তরস দিয়ে বাইরে নিষ্কাশিত হয়। কিন্তু যদি কোনো কারণে বিলিরুবিন বের হতে না পারে, তখন যে রোগটা হয় সেটা হচ্ছে জন্ডিস। অথবা জন্ডিস আরেকটা কারণে হতে পারে, যেটা হচ্ছে অতিরিক্ত যদি লোহিত রক্তকণিকা ভেঙে যায়, তার ফলে যে বিলিরুবিনটা তৈরি হবে সেটা বের হতে পারবে না, ফলে যে রোগটা হবে সেটা হচ্ছে জন্ডিস। হিমোগ্লোবিনকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়, হিম এবং গ্লোবিন, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আরবিসি নিয়ে কথাবার্তা। তো আরবিসির কাজ নিয়ে যদি কথা বলি, তো কাজ তো আমার বলার কিছু নাই, প্রথমে আমি কাজগুলো বলে ফেলছি। সুতরাং এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল, এটা নিয়ে যদি আলোচনা করি, এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত বড় কোষ। আরবিসির থেকে বড় কোষ, কিন্তু যখন সেন্ট্রিফিউগাল যন্ত্রে সেন্ট্রিফিউজ করেছিলাম তখন আরবিসির পরিমাণটা ছিল বেশি, কিন্তু ডাব্লিউবিসির পরিমাণটা ছিল কম। নির্দিষ্ট পরিমাণ আছে, সেটা হচ্ছে কি নবজাতক। এখানে থাকে হচ্ছে 9,000 থেকে 30,000। এরপরে 2 মাস কম বয়সী 17,000। ক্লিয়ার? আমরা যারা প্রাপ্তবয়স্ক তাদের সংখ্যা হচ্ছে 4,000 থেকে 10,000। এই সংখ্যাটা আমাদের ডাব্লিউবিসি বা লিউকোসাইটের সংখ্যাটা থাকে। কিন্তু ওখানে যেমন কম বেশি হইলে রোগ হইতো, ডাব্লিউবিসির পরিমাণও যদি কম বেশি হয় তাহলে রোগ হয়। যদি ডাব্লিউবিসির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন যে রোগটা হয় সেটা হচ্ছে লিউকোসাইটোসিস। এই রোগ লিউকোপনিয়া, এই রোগটা হতে পারে। তো আর ডাব্লিউবিসির নিউক্লিয়াসযুক্ত বড় কোষ, এটার নির্দিষ্ট সংখ্যা আছে, সংখ্যাগুলো বিভিন্ন দিয়ে বিভিন্ন হয়ে থাকে, এবং বেড়ে গেলে লিউকোসাইটোসিস হয়ে থাকে, এবং কম হলে যেটা হয় সেটা হচ্ছে লিউকোপনিয়া। তো আরবিসিতে যখন আমরা দেখেছিলাম, আরবিসির কোনো প্রকারভেদ ছিল না, কিন্তু ডাব্লিউবিসির প্রকারভেদ আছে। কিরকম? ডাব্লিউবিসি 2 ধরনের, একটা হচ্ছে গ্রানালোসাইট, আর একটা হচ্ছে গ্রানালুসাইট, অর্থাৎ এটা হচ্ছে অদানাদার আর এটা হচ্ছে দানাদার। যদি এরকম দানাদার পদার্থ থাকে ডাব্লিউবিসিতে, তাহলে সেটা হবে দানাদার, আর যদি না থাকে সেটা হচ্ছে অদানাদার। তো অদানাদার যেটা, এই অদানাদার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। ঠিক আছে? আর দানাদার যেটা, এই দানাদার 3 ধরনের, একটা হচ্ছে নিউট্রোফিল, এটা বর্ণ ধারণের উপর ভিত্তি করে নিউট্রোফিল, একটা হচ্ছে ইউসেনোফিল, আর একটা হচ্ছে বেসোফিল। ডাব্লিউবিসির কিন্তু 5 ধরনের পাইলাম, লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, ইউসেনোফিল আর হচ্ছে বেসোফিল। আমি প্রথমে বলেছিলাম যে ডাব্লিউবিসি কি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। তাহলে কি সবাই ফ্যাগোসাইটোসিস করবে? না, সবাই ফ্যাগোসাইটোসিস করে না। এর ভিতরে নিউট্রোফিল আর হচ্ছে মনোসাইট, এই 2 জন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। আর বাকি যে 3টা আছে, এরা 3 ধরনের কাজ করে। কিরকম? আমি যদি লিম্ফোসাইটের কথা বলি, লিম্ফোসাইট দ্বিতীয় বৃহত্তম কণিকা। এটা দ্বিতীয়, ডাব্লিউবিসির ভিতরে দ্বিতীয় বৃহত্তম কণিকা হচ্ছে লিম্ফোসাইট, আর প্রথম বৃহত্তম কণিকা হচ্ছে মনোসাইট। এটা সব থেকে বড় ডাব্লিউবিসির ভিতরে, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। এই লিম্ফোসাইট আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। এইটা তৈরি করে হচ্ছে অ্যান্টিবডি।
এই অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে এ জীবাণু ধ্বংস করে। আমাদের বডির ভিতরে যখন কোনো জীবাণু প্রবেশ করে, সেই জীবাণুর বিরুদ্ধে এই লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে সেই জীবাণুকে ধ্বংস করার চেষ্টা করে, সেটা হচ্ছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের আয়ুষ্কাল হচ্ছে 7 দিন বা 1 সপ্তাহ। তবে কখনো কখনো লিম্ফোসাইটের এই আয়ুষ্কালটা বেড়ে যায় এবং এটা স্মৃতি কোষ হিসাবে কাজ করে থাকে। এর আয়ুষ্কাল হচ্ছে, মনোসাইটের আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন, মনে রাখতে হবে। হ্যাঁ, মনোসাইটগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ডাব্লিউবিসির মধ্যে বৃহত্তম কোষ, 2 থেকে 5 দিন হচ্ছে আয়ুষ্কাল। লিম্ফোসাইট এদের আয়ুষ্কাল হচ্ছে 7 দিন। এটা বি এবং টি হয়ে থাকে, অ্যান্টিবডি তৈরি করে জীবাণুগুলোকে ধ্বংস করে। তবে কখনো কখনো এরা স্মৃতিকোষ হিসাবে এদের আয়ুষ্কাল বৃদ্ধি করে থাকে। এরপরে যদি নিউট্রোফিল নিয়ে কথা বলি, নিউট্রোফিলে কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। নিউট্রোফিল মনে রাখতে হবে, প্রতিদিন প্রায় 100 বিলিয়ন নিউট্রোফিল তৈরি হতে পারে। প্রতিদিন 100 বিলিয়ন নিউট্রোফিল তৈরি হয় এবং একটা নিউট্রোফিল 3 থেকে 20টা জীবাণু একবারে ধ্বংস করতে পারে, গিলে ফেলতে পারে। নিউট্রোফিল ভেরি স্ট্রং সেল, ঠিক আছে। এইটার আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন, ঠিক আছে। তাহলে প্রতিদিন 100 বিলিয়ন নিউট্রোফিল তৈরি হতে পারে। একটা নিউট্রোফিল 3 থেকে 20টা জীবাণু একবারে ধ্বংস করতে পারে এবং এর আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন। এরপরে আসি ইউসিনোফিল। ইউসিনোফিল এটা লাল বর্ণ ধারণ করে, কারণ আমি বলেছি রঞ্জন পদার্থের উপর ভিত্তি করে আসলে দানাদার পদার্থগুলো 3 ধরনের: নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। নিউট্রোফিলের কোনো কালার থাকে না, এরা বর্ণহীন। ইউসিনোফিল এরা লাল বর্ণ ধারণ করে থাকে। এই ইউসিনোফিল এরা কি করে? এরা হচ্ছে আমাদের বডিতে যখন কোনো প্যারাসাইট প্রবেশ করে, অর্থাৎ এটাকে বলা হয় পরজীবী। পরজীবী যখন আমাদের বডিতে কোনো প্রবেশ করে, সেই পরজীবীর বিরুদ্ধে প্রতিক্রিয়া তৈরি করে সেগুলোকে ধ্বংস করতে কাজ করে হচ্ছে ইউসিনোফিল, এবং কিছু অ্যালার্জিক বিক্রিয়া করতেও সহায়তা করা হচ্ছে ইউসিনোফিল। এরপর হচ্ছে বেসোফিল। বেসোফিল হচ্ছে, তাহলে এটা বললাম হচ্ছে বর্ণহীন, এটা হচ্ছে লাল বর্ণ ধারণ করে, আর এটা হচ্ছে নীল বর্ণ ধারণ করে। এইটা হেপারিন নামক একটা পদার্থ সৃষ্টি করতে সহায়তা করে। হেপারিন, এই হেপারিনের কি কার্যকারিতা, এটা যখন এখনো বলে ফেলি, হেপারিন হচ্ছে আমাদের বডির ভিতরে যখন রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত না বাঁধে, সেই জন্য এই হেপারিন কাজ করে থাকে। ওকে, তো এই বেসোফিল কি করে? হেপারিন তৈরি করে এবং কিছু হিস্টামিন বিক্রিয়া সংগঠিত করতে সহায়তা করে হচ্ছে এই বেসোফিল, ঠিক আছে। এই হচ্ছে ডাব্লিউবিসি রক্তকণিকা নিয়ে কথাবার্তা। এবং ফাইনালি আরেকটা আছে, সেটা হচ্ছে প্লাটিলেটস। আমরা দেখেছিলাম যে আমরা যখন সেন্ট্রিফিউগাল যন্ত্রে সেন্ট্রিফিউজ করেছিলাম, সেখানে প্লাটিলেটসের পরিমাণ খুবই কম থাকে। তোমাদের বইয়ে একটা টেস্ট টিউবের ছবি দেওয়া আছে, ওখানে দেখো যে প্লাটিলেটসের পরিমাণটা একদমই নগণ্য থাকে। এই প্লাটিলেটস, এটার আমরা আয়ুষ্কাল দেখলাম। এই প্লাটিলেটসের আয়ুষ্কাল হচ্ছে 8 থেকে 12 দিন। এটার কিন্তু নিউক্লিয়াস নেই। তাহলে ওখানে আরবিসির নিউক্লিয়াস ছিল না, আবার এখানে প্লাটিলেটসেরও কিন্তু নিউক্লিয়াস নাই। আসলে প্লাটিলেটস কি করে? প্লাটিলেটস হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তা করে। এবং এটার আরেকটা কাজ আছে। আমরা ডেঙ্গু জ্বরের কথা শুনেছি না? ডেঙ্গু এডিস অ্যাজিপ্টি যখন আমাদেরকে দংশন করে তখন ডেঙ্গু হয়। তো ডেঙ্গু 2 ধরনের, একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু আর একটা হচ্ছে হেমোজেরিক ডেঙ্গু। তো হেমোজেরিক ডেঙ্গু যখন হয়, তখন এই প্লাটিলেটস বা অনুচক্রের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে যায়। তো অনুচক্রিকার পরিমাণ যদি কমে যায়, তখন তোমার যে রক্ততঞ্চন প্রক্রিয়া, সেটার পরিমাণটা কমে যাবে, ফলে সেটা প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এরপরে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে অনেকের মাথার ভিতরে এই প্রশ্নটা ঘটে যে রক্ত যখন বাইরে চলে আসে তখন জমাট বাঁধে, কিন্তু রক্ত শরীরের ভিতরে, বডির ভিতরে রক্ত জমাট বাঁধে না কেন? এই কেনর উত্তর হচ্ছে, এই যে ধরো এটা ব্লাড ভেসেল, হ্যাঁ, এখন এই ব্লাড ভেসেলের ভিতরে রক্ত কেন জমাট বাঁধে না? কেন রক্ত জমাট বাঁধে না, তার পিছনে একটা রিজন হচ্ছে এখানে হেপারিন থাকে। এই হেপারিন থাকার কারণে রক্ত জমাট বাঁধে না। আরেকটা কারণ হচ্ছে, যখন রক্ত এর ভিতরে ফ্লো হয়, রক্ত যখন যায়, তখন রক্তটা অনেক স্পিডে যায়। কারণ আমরা জানি আমাদের হৃৎপিণ্ড, আমরা এখনো পড়াবো হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ডের বাম অলিন্দ থেকে
অ্যাওয়ার্টা দিয়ে সারা দেহে প্রচণ্ড পাম্প করে এবং সেখান থেকে রক্তটা সারা দেহে প্রবাহিত হয়। তো যখন পাম্প করতেছে তখন নালীর ভিতরে রক্তের প্রবাহটা অনেক দ্রুত হয়। তো রক্তের প্রবাহ দ্রুত থাকার কারণে রক্ত নালীর ভিতরে জমাট বাঁধে না। এবং কি এই সারফেসের ভিতরে আরেকটা পর্দা থাকে, এই পর্দাটা অনেক স্মুথ। হ্যাঁ, এই পর্দাটা অনেক স্মুথ হওয়ার কারণেও এইখানে রক্তটা জমাট বাঁধে না। তাহলে কারণ হচ্ছে তিনটা। হেপারিন থাকে, খুব স্পিডে রক্ত প্রবাহিত হয়, এবং এই প্রাচীরের ভিতরের সারফেসটা অনেক স্মুথ হয়ে থাকে। সুতরাং এই কারণে নালীর ভিতরে, অর্থাৎ রক্তনালীর ভিতরে, ব্লাড সেলের ভিতরে রক্ত জমাট বাঁধে না। ওকে, এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ব্লাড ক্লটিং প্রসেস বা রক্ততঞ্চন প্রক্রিয়া। অর্থাৎ আমাদের যখন কোথাও কেটে যায় বা টিস্যু ফেটে যায়, ছিঁড়ে যায়, তখন অর্থাৎ টিস্যু যখন ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ, তখন আসলে কিভাবে রক্তটা তঞ্চন হয়, আমাদের রক্ত পড়াটা বন্ধ হয় কিভাবে। তো রক্ততঞ্চন প্রক্রিয়া, এটা পড়ার জন্য প্রথমে তোমাকে যেটা মনে রাখা লাগবে, এই রক্ততঞ্চন প্রক্রিয়া সংগঠন করার জন্য 13টি ফ্যাক্টর কাজ করে। 13টা ফ্যাক্টর কাজ করে। এর ভিতরে 4টা ফ্যাক্টর বিশেষ ভূমিকা পালন করে থাকে। তার ভিতরে একটা হচ্ছে, এই 4টা ফ্যাক্টর মনে রাখার জন্য একটা ট্রিক ইউজ করতে পারো, সেটা হচ্ছে ফুল পড়ে থুপ করে। এই ট্রিক্সটা মনে রাখতে পারো, যে 4টা ফ্যাক্টর বিশেষ কাজ করে থাকে। একটা হচ্ছে ফাইব্রিনোজেন, পতে হচ্ছে প্রথম বেন, থতে হচ্ছে থ্রম্বিন, আর কতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এই 4টা ফ্যাক্টর ব্লাড ক্লটিংয়ে বিশেষ ভূমিকা পালন করে। কি কি? ফাইব্রিনোজেন, প্রথম বেন, থ্রম্বিন, আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। 13টা ফ্যাক্টর কিন্তু 13টা। এর ভিতরে 6 নম্বর ফ্যাক্টর আবার অনুপস্থিত, এটা মাথায় রাখতে হবে। ফ্যাক্টর 1 থেকে 13, কিন্তু 6 নম্বর ফ্যাক্টরটা আসলে অনুপস্থিত। এখন অনেকে প্রশ্ন করবা যে অনুপস্থিত কেন, কই গেল? আসলে যখন প্রথম দিকে এটা বিজ্ঞানীরা গবেষণা করেছিলেন তখন হয়তো 6 নম্বর ফ্যাক্টরে কোনো একটা ফ্যাক্টর ছিল 6 নম্বরে, কিন্তু পরবর্তীতে হয়তো বিজ্ঞানীরা আবার গবেষণা করে দেখছেন যে 6 নম্বর যে ফ্যাক্টর, এটা আসলে রক্ততঞ্চনে কোনো অংশগ্রহণ করেই না। তখন 6 নম্বর ফ্যাক্টরটা বাদ দেওয়া হয়েছে, তখন 6 নম্বর ফ্যাক্টরের কোনো নাম আসেনি। সুতরাং মনে রাখতে হবে যে ফ্যাক্টর 13টা, কিন্তু 6 নম্বর ফ্যাক্টর সেখানে আবার অনুপস্থিত। আমরা যেমন ভিটামিনের কথা বলি না, পানিতে দ্রবণে ভিটামিন, চর্বিতে দ্রবণে ভিটামিন এ, ডি, ই, কে, ইর পরে একবারে কে কিভাবে হয়, এর ভিতরে হয়তো আরো ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এগুলো আসলে তেমন কোনো কাজ করে না, সেই জন্য নাম আর চেঞ্জ করা হয়নি। ঠিক একইভাবে ফ্যাক্টর কিন্তু 13টাই, কিন্তু 6 নম্বর ফ্যাক্টরটা অনুপস্থিত, মনে রাখতে হবে। হ্যাঁ, তো টোটাল ফ্যাক্টর 13টা, কিন্তু মেইনলি কাজ করে হচ্ছে 4টা ফ্যাক্টর। সেই 4টা ফ্যাক্টর কিভাবে কাজ করে সেটা যদি আমি একটু দেখাই, হতে পারে সেটা হচ্ছে টিস্যু ড্যামেজ। আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, টিডি, টিস্যু ড্যামেজ। অর্থাৎ টিস্যু যদি ক্ষতিগ্রস্ত হয়, এবং টিস্যু যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেখান থেকে রক্ত বেরিয়ে আসবে। রক্ত যখন বেরোয় আসবে তখন তার সাথে 3 ধরনের রক্তকণিকাই বেরোয় আসবে, আরবিসি আসবে, ডাব্লিউবিসি আসবে, প্লাটিলেটস আসবে। তো প্লাটিলেটস যখনই রক্ত বাইরে আসবে তখন বাইরের যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হেপারিনের কার্যকারিতা নষ্ট করে দেয়, এবং এই প্লাটিলেটস ব্রেকডাউন হয়। অর্থাৎ পিবি লিখলাম আমি, যে প্লাটিলেটসের ব্রেকডাউন। আর হচ্ছে টিস্যু ড্যামেজ হতে পারে, অর্থাৎ টিস্যু ড্যামেজ অর্থাৎ টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে এবং প্লাটিলেটস ব্রেকডাউনের মাধ্যমে একটা পদার্থ রক্ত থেকে বের হয়ে আসে, থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বো একটা প্লাজমা প্রোটিন। থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে একটা প্লাজমা প্রোটিন, অর্থাৎ প্লাজমা প্রোটিনের ভিতরে আমরা পড়ে আসছিলাম, সেই প্রোটিনের মধ্যে একটা থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে প্লাজমা প্রোটিন। এই থ্রম্বোপ্লাস্টিন আমাদের আর একটা ফ্যাক্টর আছে না, যেটা হচ্ছে প্রথমবিন। আমি একটু আগেই বললাম ফুল পরে থুপ করে, পথে হচ্ছে প্রথমবিন। সেই প্রথমবিন এই থ্রম্বিনের সহায়তায়, এই থ্রম্বোপ্লাস্টিনের সহায়তায় প্রথমবিন থ্রম্বিনে পরিণত হয়। কিসে পরিণত হয়? থ্রম্বিনে। যে থ্রম্বিনটা তৈরি করে, এই থ্রম্বিনটা আবার সক্রিয় থ্রম্বিন তৈরি করে, এবং এই সক্রিয় থ্রম্বিন প্রথমবিন থ্রম্বোপ্লাস্টিনের সহায়তায় যখন থ্রম্বিন তৈরি করলো, তখন একটা ফ্যাক্টর কাজ করে, যা হচ্ছে ক্যালসিয়াম ফ্যাক্টর, যেটা হচ্ছে 4 নম্বর ফ্যাক্টর।
4 নম্বর ফ্যাক্টর কাজ করে এবং একই সাথে এখানে কিছু এনজাইম কাজ করে। এখন এই এনজাইমগুলো আবার কোনগুলা? এনজাইম হচ্ছে আমি যে 13টা ফ্যাক্টরের কথা বলছি, সেই 13টা ফ্যাক্টরই এখানে এনজাইম হিসাবে কাজ করে, যে কোনো ফ্যাক্টর কাজ করতে পারে। সুতরাং এই থ্রম্বোপ্লাস্টিনের সহায়তায় প্রথম বিন কিসে পরিণত হলো? থ্রম্বিনে পরিণত হলো। সেই থ্রম্বিনটা আবার কি? সক্রিয় থ্রম্বিন। ফাইব্রিনোজেন। এই ফাইব্রিনোজেন এটাও একটা কি? প্লাজমা প্রোটিন। এই ফাইব্রিনোজেন এই যে থ্রম্বিনটা তৈরি করছিল না, এই থ্রম্বিনের সহায়তায় ফাইব্রিন তৈরি করে। কি তৈরি করে? ফাইব্রিন তৈরি করে। এই ফাইব্রিনটা হচ্ছে মনোমার। মনোমার কাকে বলে? ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম একককে বলা হচ্ছে মনোমার। এই ফাইব্রিন মনোমার পরবর্তীতে ফাইব্রিন পলিমার তৈরি করে। ফাইব্রিন পলিমার, তো মনোমার থেকে ফাইব্রিন পলিমার তৈরি করলো। সেই ফাইব্রিন পরবর্তীতে ফাইব্রিন জালক তৈরি করে। ফাইব্রিন জালক তৈরি করে এবং রক্ত যে বের হচ্ছে সেই রক্ত পড়াটাকে বন্ধ করে দেয়। টিস্যু ড্যামেজ অথবা প্লাটিলেটসের ব্রেকডাউনের কারণে আমাদের রক্ত থেকে একটা প্লাজমা প্রোটিন বেরিয়ে আসে, যার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন আমাদের আরেকটা ফ্যাক্টর, যে ফ্যাক্টর রক্ত তঞ্চনের একটা ফ্যাক্টর, যার নাম হচ্ছে প্রথম্বিন। থ্রম্বোপ্লাস্টিনের সহায়তায় থ্রম্বিনে পরিণত করে। সেই থ্রম্বিনটা আবার কি? সক্রিয় থ্রম্বিন। এখানে 4 নম্বর ফ্যাক্টর ক্যালসিয়াম আয়ন কাজ করে এবং এনজাইম হিসেবে কাজ করে। যে 13টা ফ্যাক্টর আছে, সেই 13টা ফ্যাক্টরের যে কোনো একটা ফ্যাক্টর। পরবর্তীতে আমাদের আরেকটা প্লাজমা প্রোটিন, যার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। এই ফাইব্রিনোজেন এই থ্রম্বিনের সহায়তায় ফাইব্রিন নামক মনোমার তৈরি করে। সেই ফাইব্রিন মনোমার পরবর্তীতে ফাইব্রিন পলিমার তৈরি করে। সেই ফাইব্রিন পলিমার পরবর্তীতে ফাইব্রিন নামক জালক তৈরি করে। ফাইব্রিন নামক জালক বলতে এই ফাইব্রিন জালক, আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এইরকম জাল তৈরি করে। এরকম জাল তৈরি করে। এরকম জাল তৈরি করার কারণে যেখানে টিস্যু ড্যামেজটা হয়েছিল, জাল তৈরি করার কারণে এখানে বিভিন্ন রক্তকণিকাগুলো কি হয়ে যায়, অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি এগুলা, তারপর অনুচক্রিকা, এগুলো এই জালের ভিতরে আটকে যায়। ফলে রক্ত আর বাইরে বের হয়ে আসতে পারে না। কিন্তু মনে করো আমার এখানে কেটে গেছে, রক্তটা বের হয়ে আসছে, টিস্যু ড্যামেজ হয়েছে, প্লাটিলেটসের ব্রেকডাউন হয়ে গেছে, তখন এই প্রসেস শেষে এসে ফাইব্রিন যে জালকটা তৈরি হবে, এখানে জাল তৈরি হওয়ার কারণে আমাদের যে রক্তকণিকাগুলো আছে, এই রক্তকণিকাগুলো এই জাল ভেদ করে আর বাইরে আসতে পারে না। কিন্তু এই জাল ভেদ করে একটা পদার্থ বের হয়ে আসে, যার নাম হচ্ছে সিরাম। এই সিরাম হচ্ছে হালকা হলুদাভ পদার্থ। এই সিরামটা আবার কি? সিরাম হচ্ছে যেখানে কোনো রক্তকণিকা থাকে না, সেটাই হচ্ছে সিরাম। সেটা হালকা হলুদ পদার্থ থাকবে এবং সেটা তুমি দেখবা যখন কোথাও কেটে যায়, কেটে যাওয়ার ফলে কিছুক্ষণ পরে যখন রক্ত বের হওয়া বন্ধ হয়েছে, তখন দেখবা সেখান থেকে কিছু কষ বের হয় পানির মধ্যে। সেই যে কষটা বের হয়েছে হলুদাভ পদার্থ, সেটাই হচ্ছে সিরাম। সুতরাং রক্ত তঞ্চন প্রক্রিয়াটা আমরা সহজভাবে দেখালাম এবং সিরাম কি সেটাও বললাম। আশা করি তোমাদের বোধগম্য হয়েছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা বলতে হবে, এই যে রক্ত তঞ্চন কাল, যেটা সময়, রক্ত তঞ্চনকে 8 মিনিট, এই সময়ের মধ্যে রক্ত তঞ্চন কাল হবে। আর রক্ত যে ক্ষরণ হয়, এই রক্ত ক্ষরণ কাল হচ্ছে 1 থেকে 4 মিনিট। হ্যাঁ, ওকে। এরপরে এই ভিডিওর লাস্ট টপিক, অর্থাৎ আমি বলেছি এই অধ্যায়ে 3টা ভিডিও তৈরি করব। এই ভিডিওর প্রথম অংশ চলতেছে, তো প্রথম অংশের লাস্ট টপিক আজকে সেটা হচ্ছে লসিকা। এই লসিকা নিয়ে অনেকের ভিতরে অনেক ধরনের, মানে কি বলবো এটাকে, লসিকাটা আসলে কি, এটা নিয়ে অনেকের ভিতরে মানে খুব কনফিউজিং একটা অবস্থা, যে লসিকা আসলে কি, কোথা থেকে বেরোয়, কোথায় থাকে, এটা নিয়ে অনেক কনফিউজ। তোমাদের বইয়ে একটা সংজ্ঞা দেওয়া, টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থই লসিকা। এই সংজ্ঞা দ্বারা আসলে কেউ স্যাটিসফাইড হইতে পারবে না যে কোনটা আসলে লসিকা। তো এই লসিকাকে যদি আমি একটু আজকে তোমাদেরকে একদম ক্লিয়ার ভাবে বলে দিতে চাই, তো আসো শুরু করি। লসিকা বা এটাকে বলা হচ্ছে লিম্ফ। লসিকাটা আসলে কি, এটা যদি আমি বুঝাইতে চাই, ধরো এটা একটা ব্লাড ভেসেল,
আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমাদের 3 ধরনের ব্লাড ভেসেল আছে, এটা তো আমরা জানি। একটা হচ্ছে আর্টারি, ভেইন, আর হচ্ছে ক্যাপিলারিস। কি কি? একটা হচ্ছে আর্টারি, হ্যাঁ, একটা হচ্ছে ভেইন, আর একটা হচ্ছে ক্যাপিলারিস। এই তো এই তিনটে, একটা হচ্ছে আমরা যেটা জানি একটা ধমনী, একটা শিরা, আর একটা হচ্ছে কৈশিক জালিকা। ধমনী কি করে? অক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ বিশুদ্ধ রক্ত পরিবহন করে। ভেইন ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করে থাকে। আর ক্যাপিলারিস গুলা হচ্ছে এই রক্ত সংবহন, যে রক্ত পরিবহন করতেছে সেই পরিবহনে বিশেষ ভূমিকা পালন করে থাকে, হচ্ছে ক্যাপিলারিস। তো ধরো এটা একটা ব্লাড ভেসেল, ঠিক আছে? তো ব্লাড ভেসেলের প্রথম অংশ থাকে হচ্ছে ধরো আর্টারি, হ্যাঁ, এরপরের অংশ ধরো এখানে থাকে হচ্ছে ক্যাপিলারিস, ঠিক আছে? এবং ক্যাপিলারিসের পরের যে অংশটা, এই পরের অংশটা হচ্ছে ভেইন, ঠিক আছে, অর্থাৎ শিরা। এটা হচ্ছে শিরা, এটা হচ্ছে ধমনী, আর ভিতরে এগুলো হচ্ছে ক্যাপিলারিস। তো এটা হচ্ছে আর্টারি। আর্টারির ক্ষুদ্রতম যে একক, সেই ক্ষুদ্রতম একককে বলা হয় আর্টারিয়ল। আর্টারিয়ল, ঠিক আছে? ভেইনের যে ক্ষুদ্রতম একক সেটাকে বলা হয়, আচ্ছা এখানে লিখলাম, সেটাকে বলা হচ্ছে ভেরিয়ল, ঠিক আছে? আর এখানে এগুলা কি? ক্যাপিলারিস, ক্যাপিলারিস, ঠিক আছে? দেখো এই যে অল শব্দটা দেখতে পাচ্ছ না, অল শেষে অল, তোমাদের এটা একদম ক্ষুদ্রতম একক। যেমন আমরা যখন শ্বাসনালী পড়াবো তখন দেখবো এটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার পরে যে দুইটা অংশ দেখা যায় এখানে, এটা হচ্ছে ব্রাঙ্কিয়ল, সরি ব্রঙ্কাস। দুইটা অংশ হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস থেকে যখন ফুসফুসের ভিতরে আরো ছোট ছোট অংশ দেখা যায় সেটা হচ্ছে ব্রাঙ্কিঅল, শেষে অল। ভেরিয়ল মানে ভেইনের ক্ষুদ্রতম একক। আর্টারিয়ল মানে কি? আর্টারির ক্ষুদ্রতম একক। তো এই প্রসেসে যখন এখানে রক্ত ফ্লো হচ্ছে, হ্যাঁ, রক্ত যখন ফ্লো হচ্ছে, রক্ত ফ্লো হওয়ার পিছনে রক্তের সাথে সাথে, রক্তের কণিকার সাথে সাথে কি ফ্লো হয়? প্লাজমা ফ্লো হবে, অর্থাৎ রক্ত রস ফ্লো হবে। তো তখন এই যে আমি বলেছিলাম এই প্রাচীরটা কি? অর্ধবেদ্য প্রাচীর। তো এখান থেকে ছোট ছোট কণাগুলো বের হয়ে আসতে পারে। তো ধরো এখানে একটা কোষ আছে, একটা কোষ এখানে আছে, কোষ অনেক থাকতে পারে, একটা করে আমি বুঝার সুবিধার্থে বললাম। তো যখন রক্তটা ফ্লো হয় তখন এই ব্লাড ভেসেলের ভিতর থেকে কিছু প্লাজমা বাইরে বের হয়ে আসে, বাইরে বের হয়ে আসে কিছু প্লাজমা, অর্থাৎ রক্তরস কিছু এই ব্লাড ভেসেলের বাইরে বের হয়ে আসে এবং এই কোষের চারদিকে অবস্থান করে। এখন এই যে বাইরে বের হওয়া এবং ভিতরে ধরে রাখা, এইটার পিছনে এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে, দুইটা ফ্যাক্টর কাজ করে। একটা ফ্যাক্টর কি করে? এই যে যে প্লাজমাগুলো বের হচ্ছে, বের হতে দিতে বাধা দেয়, অর্থাৎ নিজের দিকে ধরে রাখার চেষ্টা করে ভিতরে। আরেকটা ফ্যাক্টর আছে যেটা এই যে প্লাজমাগুলা এই ব্লাড ভেসেলের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে। তো এখানে যে শক্তিশালী সে তার কাজটাকে বজায় রাখতে চাইবে। তো এখানে কি দেখা যায়, যে ফ্যাক্টরটা ভিতরে ধরে রাখতে চায় সেই ফ্যাক্টরের থেকে যে বাইরে বের করতে চায় সেই ফ্যাক্টরের শক্তিশালী। সুতরাং শক্তিশালী হওয়ার কারণে যে ফ্যাক্টরটা প্লাজমাগুলোকে ব্লাড ভেসেলের বাইরে বের করে দিতে চায়, সুতরাং প্লাজমাগুলো বাইরে বের হয়ে আসে। ঠিক একইভাবে এই যে যখন চারদিকে অবস্থান করতেছে, এখানে যেখান থেকে শুরু হয়েছে এখানে কিছু ফ্যাক্টর থাকে, সেম একই ওই ফ্যাক্টরগুলো একটা ফ্যাক্টর ভিতরে ধরে রাখতে চায় এবং একটা ফ্যাক্টর আছে বাইরে বের করে দিতে চায়। তো এখানে যে ফ্যাক্টরটা ভিতরে ধরে রাখতে চায় সেই ফ্যাক্টরটা শক্তিশালী। ফলে এই যে পাশে যে লসিকাগুলো ছিল এই লসিকাগুলোকে ভিতরের দিকে কি করতে চায়? টেনে নিতে চায় এবং কিছু পরিমাণ প্লাজমা ভিতরে টেনে নেয় এবং সেটা আবার রক্তে ফিরে দেয়, ঠিক আছে? কিন্তু এখানে যত প্লাজমা ছিল সব প্লাজমাকে ভিতরে টেনে নিতে পারে না। এই কোষের সাইডে কিছু পরিমাণ প্লাজমা অবশিষ্ট থেকে যায়। তখন এই অবশিষ্ট যে প্লাজমাটা থেকে গেল, এই অবশিষ্ট প্লাজমাটাকেই বলা হচ্ছে কি? লিম্ফ বা লসিকা।
এই অবশিষ্ট প্লাজমাকেই বলা হচ্ছে লসিকা। কিছু লসিকা বের হয়ে গেল, আরও কিছু লসিকা এখানে থেকে যায়। এই লসিকাটাকে কি করে, এই অতিরিক্ত যে লসিকাটা আছে এখানে একটা লসিকা নালী থাকে, লসিকা নালী বা লিম্ফ্যাটিক ভেসেল বলা হয়। এইটার মাধ্যমে যে অতিরিক্ত এখানে ছিল সেটা এখানে যে লিম্ফগুলো ছিল পরবর্তীতে এই লিম্ফ্যাটিক ভেসেল দিয়ে পরবর্তীতে আবার সম্পূর্ণটাই রক্তে চলে যায়। কিন্তু এখানে একটা প্রতিক্রিয়াও তৈরি হতে পারে। আমরা গোদ রোগের কথা চিনি না, ফাইলেরিয়া বলা হয়। তো এই গোদ রোগ কখন হয়? গোদ রোগ হওয়ার পিছনে রিজন হচ্ছে যখন এই যে আমাদের কোষের বাইরে যে লিম্ফগুলো জমা হইলো, এই লিম্ফগুলোর সাথে যখন ব্যাকটেরিয়া আক্রমণ করে, তখন এই যে অতিরিক্ত যে লসিকা এখানে ছিল, লসিকা নালী দিয়ে যে আমাদের রক্তে ফিরে যাবে, তখন এই লিম্ফ্যাটিক ভেসেলের ভিতরে প্রতিক্রিয়া তৈরি করে। তখন এই লিম্ফ্যাটিক ভেসেল দিয়ে রক্তে ফিরে যেতে পারে না, তখন কোষের চারদিকে ফুলে ওঠে এবং এই ফুলে ওঠাটাকে আমরা বলি গোদ রোগ। সুতরাং লসিকা আমার মনে হয় বুঝাইতে পারছি। আমি আরেকবার সহজে সিম্পল কথায় বলবো। আর্টারির ক্ষুদ্রতম একক হচ্ছে আর্টারিয়াল, ভেইনের ক্ষুদ্রতম একক হচ্ছে ভ্যারিয়াল, মাঝখানে থাকে যে ক্যাপিলারিজ বা কৈশিক জালিকা। যখন রক্ত প্রবাহিত হচ্ছে একদম যেখানে ক্যাপিলারি শুরু হয়েছে সেখানে দুইটা ফ্যাক্টর কাজ করে। একটা ফ্যাক্টর প্লাজমাগুলোকে বাইরে বের করে দিতে চায়, আর একটা ফ্যাক্টর ভিতরে ধরে রাখতে চায়। তো এখানে যে বের করে দিতে চায় সে শক্তিশালী, ফলে প্লাজমাগুলো বের করে দেয় এবং কোষের চারদিকে অবস্থান করে। কোষের চারদিকে যারা অবস্থান করতেছে এটাকে বলা হচ্ছে লসিকা। এবং ভেইনের যেখানে কৈশিক জালিকা শেষ হয়েছে সেই অংশে দুইটা ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে ওই সেম ধরে রাখতে চায় আর বের করে দিতে চায়, কিন্তু এখানে যে ধরে রাখে সে শক্তিশালী। সুতরাং এখান থেকে কিছু প্লাজমা সে ভিতরে প্রবেশ করে এবং সেটা আবার রক্তে ফেরত দেয়। কিন্তু এখানে যতগুলো লসিকা ছিল সবগুলোকে সে ধরে নিতে পারে না, সবগুলো সে পরিবহন করতে পারে না, ফলে কোষের চারদিকে কিছু লসিকা থেকে যায়। পরবর্তীতে আরেকটা ভেসেল এখানে থাকে যার নাম হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেল বা লসিকা নালী। এই লসিকা নালীর মাধ্যমে অতিরিক্ত যে লসিকাটা ছিল সেটা আমাদের রক্তে আবার ফিরে দিতে সহায়তা করে। কিন্তু কোনো কারণে যদি এখানে ব্যাকটেরিয়া আক্রমণ করে, ফলে এই লিম্ফ্যাটিক ভেসেলটাকে প্রতিক্রিয়া তৈরি করে, এখান থেকে আর এই লসিকাগুলো বের হয়ে যেতে পারে না, ফলে যে রোগটা হয় সেই রোগের নাম হচ্ছে ফাইলেরিয়া বা গোদ রোগ। তো এই হচ্ছে এই অধ্যায়ের প্রথম অংশ। আমি এই অধ্যায়ের উপর আরও 2টা ভিডিও করব, হৃৎপিণ্ড যত কথাবার্তা আছে সেটা নিয়ে, আর রোগ নিয়ে একটা কথাবার্তা বলবো। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আশা করি তোমরা পাশে থাকবা। আজকে এই পর্যন্তই, ভালো থেকো। আসসালামু আলাইকুম।